সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন হয় এবং বৈশ্বিকভাবে এর অবস্থান দ্বিতীয়তম বাংলাদেশ। পাশাপাশি আমের অবস্থান ৭ম, পেয়ারার অবস্থান ২৬তম। সরকার যে বাসগুলো আছে সরকারি বিটিআরসির, হুম, হুম। তো সেই বাসগুলো দেখা যায় ৫ থেকে ৭ বছরের মধ্যেই অকেজো হয়ে যায়। গত ৫ মাসের রিপোর্ট অনুযায়ী মাদারীপুরের যে অংশটি রয়েছে সেই অংশে দুর্ঘটনায় ৩৫ জনের মতো মানুষ মারা গেছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশে যে পরিমাণ ফল উৎপাদন হচ্ছে প্রতি বছর, এই ফলগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা ভোগ করতে পারছি না বা কনজাম্পশন হচ্ছে না, ফলে অনেক ফল নষ্ট হচ্ছে। আবার অন্যান্য দেশে যেমন ফলের নানাভাবে এই ফলগুলোকে সংরক্ষণ করা হয়, বছরের পর বছর ব্যবহার করা হয়, বাংলাদেশ সেদিক থেকেও পিছিয়ে আছে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক রূপায়া শ্রেষ্ঠা। বাংলাদেশে আম, কাঁঠাল সহ নানা ফল প্রতি বছর হচ্ছে, কিন্তু আমরা তার যথোযুক্তভাবে এগুলো খেতে পারছি না। বছরের পর বছর নানাভাবে যে খাবার ব্যবস্থা আছে সেগুলো করতে পারছি না। কি কি সমস্যা আসলে হচ্ছে, কি পরিমাণ ফল উৎপাদন হচ্ছে? আমাদের বাংলাদেশে আসলে কাঁঠাল প্রায় দেখা যাচ্ছে বিশ্বের বাজারে কাঁঠালের উৎপাদন বাংলাদেশে সেই দিক থেকে অবস্থান হলো দ্বিতীয়। মানে বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন হয় এবং বৈশ্বিকভাবে এর অবস্থান দ্বিতীয়তম বাংলাদেশ। পাশাপাশি আমের অবস্থান ৭ম, পেয়ারার অবস্থান ২৬তম। তো এতেই বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশে কি পরিমাণ আসলে আপনার ফল উৎপাদন হচ্ছে আর কি। এবং এছাড়া আনারসও বেশ ব্যাপক হারে উৎপাদন হচ্ছে বাংলাদেশে। তো এই আম, কাঁঠাল, আনারস, পেয়ারা এছাড়া আরো নানাবিধ ফল থাকলেও এগুলোই আমরা সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এত কিছুর পরও আমরা তার যথাযুক্ত ব্যবহার করতে পারছি না। এবং দেখা যাচ্ছে এখন আমরা শুধু আম, কাঁঠাল, আনারস দিয়ে যে এখন দেখা যাচ্ছে ফলের জুস বানায়, তারপর জ্যাম জেলি বানায়, তারপর ড্রাই ফ্রুটস করে। এবং এই বর্তমান বাজারে দেখা যাচ্ছে ড্রাই ফ্রুটস এর কথা খুব শোনা যাচ্ছে। এবং থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন থেকে প্রচুর পরিমাণে প্রায় ৮,৮৯৫ কোটি টাকার একটা মূল্যের ড্রাই ফ্রুটস শুধুমাত্র আমদানি করতে হচ্ছে প্রতি বছর। হ্যাঁ, এখানে অবশ্য বাদামও যুক্ত আছে, কিন্তু সার্বিকভাবে একটা অর্থমূল্য তারা হলো যে ফরেন ট্রেডে করেছে, দিয়েছে। আমাদের নিজস্ব ফল আমরা এটা খেতে পারছি না, নানাভাবে অন্য ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করে, কিন্তু অন্যদিকে আবার আমদানি করতে হচ্ছে, ফলে আমাদের তো ফরেন কারেন্সি আমাদের চলে যাচ্ছে। এবং এই বিষয়ে যখন যারা আমদানিকারক তাদের সাথে কথা হলো, তারা বলল যে আসলে আমাদের জনগণের এই জায়গায় চাহিদা আছে, কনজিউমার প্রচুর আছে, কিন্তু সেইভাবে প্রসেস করার মতো সেই ব্যবস্থা নেই, ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। এই ক্ষেত্রে নানানবিদ অর্থনীতিবিদ বা যারা হলো যে হর্টিকালচার ডিপার্টমেন্টের শিক্ষকেরা আছেন, তাদের মতামত হলো যে বাংলাদেশ সরকারের আসলে এই ক্ষেত্রে যে পরিমাণ মনোযোগী হওয়া উচিত বা যে পরিমাণ আসলে ছাড় দেওয়া উচিত এই ধরনের টেকনোলজিক্যাল বিষয়গুলোতে। যেমন একজন সাথে কথা হলো, আপনার একজন উদ্যোক্তার সাথে কথা হলো, যিনি সম্প্রতি আসলে আপনার কি বলবো সবুজ খাবার নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছেন, যারা মূলত আমকে করছে, ড্রাই ফ্রুটসে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছেন। তিনি প্রায় ৪-৫ বছর ধরেই এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন, আলটিমেটলি এই সম্প্রতি তিনি কাজটি শুরু করেছেন। উনি যেটা বলেন যে উনার যদি একটা ড্রাই ফ্রুটস মেশিন কিনতে হয়, এই বাংলাদেশের বাজার মূল্যে সেটার প্রায় দাম প্রায় ১১,৬০,০০০ টাকার মতো। তো যেখানে আমাদের হাজার হাজার ফল নষ্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে যেমন যদি একদম নষ্ট কেমন হচ্ছে তারও একটা ধারণা দেই। কাঁঠাল
কাঁঠালের নষ্টের পরিমাণ প্রায় হলো যে 25 থেকে 45%। আমের নষ্ট হয় শতাংশ, সেটা সিপিডি অনুযায়ী প্রায় 29%। আর এই আনারসও যে পরিমাণ নষ্ট হচ্ছে সেটা একটা প্রতিবেদন থেকে জানা গেছে প্রায় 46%-এর কাছাকাছিও নষ্ট হয়ে থাকে। তাহলে যে পরিমাণ উৎপাদন হয় তার প্রায় আমরা অনেকটাই নষ্ট করে ফেলছি। কারণ দেখা যাচ্ছে যে পচে যাচ্ছে, সংরক্ষণ করা যাচ্ছে না। অনেক মানে সমস্যার কারণে মানে এই ইন্ডাস্ট্রিটাই গড়ে গড়ে ওঠেনি, বা উঠছে না। হ্যাঁ, মানে যাতে করে ফলকে, মানে শুধু একটা ফল না, নানান ফল ফলকে যাতে দীর্ঘমেয়াদী জি মেয়াদী ভাবে আমরা ব্যবহার ব্যবহার করতে পারি করতে বা পারি, বাজার করতে পারি। ইভেন এক্সপোর্টেরও সম্ভাবনা আছে। আমাদের এক্সপোর্ট। যে পরিমাণ বাংলাদেশি আছে যারা বিদেশে থাকে, তারা তো মানে আমাদের এই আমই এক্সপোর্ট হয়। হ্যাঁ, সুতরাং এই আম যদি বা অন্যান্য ফল যদি আমরা ধরেন শেলফ লাইফটা বাড়াতে পারি, তাহলে বিদেশেও তো এক্সপোর্ট হবে। যে সম্ভাবনা তৈরি এক্সপোর্ট হয়। হচ্ছে কিন্তু সেটাও অনেক কম। যেমন এই ক্ষেত্রে একটু কথা বলি, কাঁঠাল যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, যে যদিও আমরা বাংলাদেশের দিক থেকে যদি তাকাই তাহলে বৈশ্বিক অবস্থানে কাঁঠালের উৎপাদন আমি পূর্বে বলেছি প্রায় দ্বিতীয়তম। তো সেই ক্ষেত্রে কাঁঠালের বাজারে আমরা একটা গবেষণা জানতে পারলাম, তার বাংলাদেশ অবদান মাত্র 0.3%। তার মানে এই বাজারে বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করছে তার পরিমাণ মাত্র 0.3%। তাহলে এইটাই স্পষ্ট চিত্র বোঝা যাচ্ছে যে আমাদের যে পরিমাণ রপ্তানি করার দরকার আমরা ঠিক সেই পরিমাণে রপ্তানি করতে পারছি না। রপ্তানি হচ্ছে, তবে আমাদের যে পরিমাণ সক্ষমতা দরকার রপ্তানি করার জন্য সেটা হয়ে উঠছে না। যদিও এক্ষেত্রে বলছে কার্গো সমস্যা, কার্গোর ভাড়া বেশি, আরো বিভিন্ন মানে সমস্যা রয়েছে, যে কারণে হলো যে এগুলো রপ্তানি এখনো সময় সাপেক্ষে হচ্ছে না আর কি। তো এই নিয়ে আসলে আমার প্রতিবেদনটি। দর্শক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসির বাসগুলোর যে আয়ুষ্কাল, এই আয়ুষ্কাল বলা চলে যে বেসরকারি যেসব বাস চলাচল করে তারও অর্ধেক। তবে একই কোম্পানি বা একই মানের বাস কাছাকাছি, বরং বলা চলে বেসরকারি বাসগুলো আরো বেশি খারাপ হওয়ার কথা, সেখানে বিআরটিসি বাসেস আরো বেশি খারাপ। তো সব বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। বিআরটিসি বাসের অবস্থা, আয়ুষ্কাল অন্যান্য বাস, বেসরকারি বাস গুলো থেকে কম। তো কি কি কারণে আসলে কম দেখা যায়? ধন্যবাদ আপনাকে। আজকের রিপোর্টে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে সাধারণত বেসরকারি যে গাড়িগুলো মানে বাস, সেগুলো দেখা যায় যে 20 বছর পর্যন্ত চলে, কিন্তু তাও রাস্তায় চলে আর কি। অন্যদিকে সরকার যে বাসগুলো আছে সরকারি বিটিআরসির, তো সেই বাসগুলো দেখা যায় 5 থেকে 7 বছরের মধ্যেই অকেজো হয়ে যায়। তো এইটার বেশ কিছু কারণ এই রিপোর্টে উঠে এসেছে। সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে বাসগুলো আসলে ওইভাবে এখান থেকে আর্থিক যে বেনিফিট ব্যবসায়িক চিন্তা ভাবনা করে আসলে করে না, রাষ্ট্রের টাকা আসলে ওইভাবে গুরুত্বও দেয় না কর্মকর্তারা। কিন্তু বেসরকারি যে বাসগুলো সেগুলোতে আসলে তারা ব্যবসায়িক চিন্তা ভাবনা করেই পরিচালনা করে, সেজন্য আসলে তাদেরটা দীর্ঘদিন ধরে সার্ভিস দিতে পারে। পক্ষান্তরে সরকারি বাসগুলোতে সেটা হয় না। আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে সরকারি যে বাসগুলো, এই বাসগুলো আসলে অনেক ব্যয়বহুল পার্টস, তো এইটা আসলে কেনাও সম্ভব হয়ে ওঠে না। তো পরিকল্পনারও ঘাটতি আছে যে আমি বাস কিনলাম, পরবর্তীতে আসলে এটা মেরামত বাবদ কোথা থেকে টাকা সংস্থান হবে সেটা নিয়েও পরিকল্পনা নাই। না, এখন যেটা হয়েছে যে বিআরটিসির যে বাসগুলো প্রায় 1600 বাস, এই 1600 বাসের মধ্যে প্রায় 400 বাস একেবারে এটার মেরামত করার যোগ্য না, অর্থাৎ ভাঙড়ির দোকানে বিক্রি করে দিতে হবে। এখানে যে বিষয়টা উঠে আসছে পাশাপাশি সেটা হচ্ছে যে তাদের টেকনিক্যাল যে ম্যান পাওয়ার নাই, যারা এই মেকানিক, স্কিল্ড মেকানিক, এটা নাই। আরেকটা হচ্ছে যে এই বাসগুলো তারা আসলে ইজারা দিয়ে রাখে। তো ইজারা যখন বিআরটিসি যখন ইজারা দেয়, তখন যারা
ইজারার নেয় তারা তো তাদের মতো করে চালায়, কোথায় ভাঙলো কোথায় ইয়ে হলো এরকম না। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি, আপনি হয়তো দেখেছেন যে বিআরটিসির বাস এই যে আপনার মেট্রো লাইনের সঙ্গে আটকায় গেছে, উড়াল সেতুর সাথে বেঁধে গেছে, অর্থাৎ চালানোর সময় তো হুঁশ থাকে না তাদের। তো এটা একটা বড় কারণ যে হচ্ছে, আর ব্যক্তিগত যেগুলো বেসরকারি বাস সেগুলো তো তারা তাদের যেহেতু নিজের সম্পদ মনে করে তারা ওই দায়িত্ব নিয়ে ইয়ে করে নাকি জি, এগুলো উঠে আসছে? সেটাই। আর কি কি দেখা গেছে, মানে আপনার কি এক্সপিরিয়েন্স, মানে কেমন বাসগুলোর ভেতরে বা চলাচলের সময়? আসলে আপনি যেটা বললেন যে আসলে আমি যদি আমার টাকায় বাসটা কেনা লাগতো তাহলে আমি ওইভাবেই রক্ষণাবেক্ষণের জন্য মানে রক্ষণাবেক্ষণ করতাম। কিন্তু আসলে সরকারি টাকায় কেনা কোনো জিনিসের আসলে এভাবে আমরা গুরুত্ব দিই না। সরকারি কর্মকর্তা কারণ পরবর্তীতে আরো কিছু কিনলে সেখান থেকে কিছু কমিশন আসবে। তো এই কারণে রাষ্ট্রীয় সম্পদ আসলে আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে পরিচালনা করি না। আরো একটা বিষয় হচ্ছে যে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মানে যে একটা নির্দেশনা আছে যে এই বাস কতদিন মানে যন্ত্র পরিবর্তন করা হলো বা কি হলো সেই ধরনের ট্রান্সপারেন্সি নাই। হ্যাঁ, তো সেইটা মানে উল্লেখ করার কথা আছে একটা, মানে কিভাবে পরিচালিত হবে সেটাও আসলে করা হয় না। আর বাসের অভিজ্ঞতা তো আমরা নিজেরাই জানি, আমরা সব সময় চলি সেখানে আসলে আমরা বাসগুলো যে অত্যাধুনিক থাকে নতুন অবস্থায়, কয়েক মাসের মধ্যেই মোটামুটি চেহারা চেঞ্জ হয়ে যায়। পদ্মা সেতু হওয়ার পর পদ্মা সেতুর ওই পাশে মাদারীপুর থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা অনেক ন্যারো, যে কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় গাড়িগুলো। এসব নিয়ে বিস্তারিত এই প্রতিবেদন নিয়ে আমাদের সাথে কথা বলছেন তাওসিফ প্রাচ্য। মানে এই যে মাদারীপুর থেকে যে রাস্তা বরিশালের দিকে বা 21 জেলায় যে রাস্তা, ওই রাস্তার আসলে কি অবস্থা? আপনারা জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে ওই অঞ্চলে কিন্তু গাড়ির একটা বড় প্রেসার হয়েছে। তো এত গাড়ির প্রেসার থাকার পরেও ওই অঞ্চলের মহাসড়কটি হচ্ছে 2 লেনের, কিন্তু এটি কার্যত করার কথা ছিল হচ্ছে 6 লেন, সার্ভিস লেন সহ 6 লেন। যেহেতু এটি সার্ভিস লেন করা হয়নি, যেহেতু মহাসড়কটি এখনো 2 লেনেই রয়েছে, যেহেতু হচ্ছে সার্ভিস লেনের যে 3 হুইলার যে বাহনগুলো আছে, রিক্সা, ইজি বাইক, ভ্যান, এগুলো হচ্ছে মহাসড়কের উপর উঠে আসছে, যার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। গত 5 মাসের রিপোর্ট অনুযায়ী মাদারীপুরের যে অংশটি রয়েছে সেই অংশে দুর্ঘটনায় 35 জনের মতো মানুষ মারা গেছে। সড়ক ন্যারো থাকার জন্য এবং 3 হুইলার বাহনগুলো বারবার মহাসড়কের উপর উঠে আসার কারণে যে সড়ক দুর্ঘটনাটি ঘটছে, এর মধ্যে ঘটকচর 18 জানুয়ারি বছর, চলতি বছর 18 জানুয়ারিতে ঘটকচরে সড়ক দুর্ঘটনায় কিন্তু 7 জন মারা গিয়েছিল। তার 5 দিন আগেই আরেকটি সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী হিসেবে 3 জন মারা গিয়েছিল। তো ওই অঞ্চল দিয়ে যে সমস্ত ট্রাক বা বাস চালকরা রয়েছে তাদের একটা অভিযোগ যে মাদারীপুর অংশের যে সড়কটি সেটি বেশ সরু। যদি আমরা ফরিদপুর বরিশাল অংশের কথা বলি, সেটি প্রস্থ হচ্ছে 32 ফুট, কিন্তু মাদারীপুর অংশে সেটি হচ্ছে 24 ফুট। এই জন্য এখানে গাড়ির প্রেসার বাড়ার কারণে এবং সড়ক সরু হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তো ওই অঞ্চলে মানুষের একটি দাবি যে দ্রুতই যাতে এই মহাসড়কটিকে 6 লেন উন্নীত করা হয় এবং দ্রুতই যাতে এই প্রকল্পটির বাস্তবায়ন করা হয়। এবং আমরা যদি কাগজে কলমের হিসাবে দেখি, এটির প্রকল্পের অনুমোদন হয়ে গিয়েছিল অনেক বছর আগে, 18 সালে এটির অনুমোদন হয়ে গিয়েছিল। তো 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণের কথাও ছিল, যার জন্য একটি বাজেটও করা হয়েছিল। তো 2023 সালে মাদারীপুর অংশের জেলা প্রশাসক এই বাবদ 2023 সালে 258 কোটি টাকা পেলেও এখনো তারা কিন্তু কাজ ঠিকভাবে শুরু করতে পারেনি। শেষমেশ তো এখন এই যে না হওয়ার কারণে কি কি সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে? আচ্ছা, না হওয়ার কারণে প্রধান যেটি সমস্যা হচ্ছে যানবাহনের গতি ধীর হয়ে যাচ্ছে। কারণ 19 সালে যদি আমরা দেখি, 19 সালে তখন যানবাহন চলাচল করতো 19,000-এর মতন, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এই যানবাহনের সংখ্যা 30 থেকে 32,000 প্রতিদিন চলছে, মানে প্রায় ডাবল। হ্যাঁ,
প্রায় ডাবল, প্রায় ডাবল, কাছাকাছি প্রায় দ্বিগুণ পরিমাণ যানবাহন চলাচল করছে। তো এত পরিমাণ যানবাহন চলাচল করছে, কিন্তু রাস্তা শুরু হওয়ার কারণে যানবাহনের গতি ধীর হচ্ছে। এবং যখন আমরা জানি মহাসড়কের প্রত্যেকটা গাড়িরই কিন্তু একটা নির্দিষ্ট গতিসীমা থাকে, ওই গতিসীমাতে যখন তারা চলাফেরা করে, সার্ভিস লেন না থাকার জন্য সার্ভিস লেনে চলাচল করে যে 3 হুইলার বাহনগুলি আছে বা কম গতির যে বাহনগুলি আছে, তখন সেটি যখন মহাসড়কের উপর উঠে যাচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনিয়ন্ত্রিত এই মহাসড়কে চলাফেরার জন্য দুর্ঘটনা ঘটছে, মানে প্রতিনিয়ত। বেপরোয়া চলছে। গতির কারণে বা তাদের এই বেপরোয়া চলাফেরার জন্য দ্রুত গতির যানবাহনের সঙ্গে তাদের দুর্ঘটনা সংঘর্ষ হচ্ছে, দুর্ঘটনা দুর্ঘটনার মুখে পড়ছে। ধন্যবাদ প্রাচ্য আপনাকে।